হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আসন্ন স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার 9, 10 এবং 11, 12-এর ইতিহাসের প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত সে সম্পর্কেই আজকের এই ভিডিও। ইতিমধ্যেই আমরা সবাই জেনে গেছি যে আগামী সেপ্টেম্বর মাসে সেকেন্ড এসএলএসটি এক্সামের একটি সম্ভাবনা তৈরি হয়েছে, অর্থাৎ মাঝখানে আর মাত্র 3টি মাস, জুন, জুলাই এবং আগস্ট। এই পরিস্থিতিতে যে জিনিসটি সবচেয়ে বড় অভাব তা হচ্ছে সময়ের। ফলে সময়কে ঠিকঠাক ইউটিলাইজ করে এই 3 মাসের মধ্যে আমরা কিভাবে প্রস্তুতি সারতে পারি তা যেমন আমাদের মাথায় ঘোরাফেরা করছে, একই সঙ্গে আমাদের মাথায় রয়েছে আরও বেশ কিছু প্রশ্ন, যেমন কিভাবে পড়ব, অর্থাৎ এই 3 মাসের পড়ার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, কি বই পড়ব, কোচিং ছাড়া এসএলএসটি ক্র্যাক করা কি সম্ভব। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি উঠে আসছে তা হচ্ছে ফ্রেশাররা আদৌ চাকরি পাবে কি না। কেন তোমাদের এরকম মনে হচ্ছে অনেকের? তার অন্যতম কারণ, এবারের অ্যাডভার্টাইজমেন্টে বলা হয়েছে যে শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে তারা প্রতি বছর 2 নম্বর করে ম্যাক্সিমাম 10 নম্বর পর্যন্ত পেতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের মনে হচ্ছে 2016 সালের সমস্ত শিক্ষক শিক্ষিকাই যারা আজ কাজ হারিয়েছেন তাদের তো সবারই 5 বছর শিক্ষকতার অভিজ্ঞতা কমপ্লিট হয়ে গেছে, ফলে তারা সবাই 10 পাবেন এবং আমরা যারা ফ্রেশার আছি আমাদের চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি কিন্তু তোমাদের সাথে একমত নই। কেন নই? চলো একটু পরিসংখ্যানটা আমরা দেখে নিই। আসলে যে কোনো পরীক্ষাই হচ্ছে একটি যুদ্ধের মতন, তো তার জন্য সঠিক গেম প্ল্যান বা স্ট্র্যাটেজি কিন্তু খুব জরুরি, এবং সেই স্ট্র্যাটেজিতে তুমি যদি সাকসেসফুল হতে চাও, কনফিডেন্ট হতে চাও, তাহলে সেই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান তোমার কাছে খুব ক্লিয়ার থাকতে হবে। তো এই বিষয়ে প্রথমেই আমরা দেখব সম্প্রতি যে এসএলএসটির অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে সেখানে ইতিহাসের জন্য মোট সিট কত বরাদ্দ আছে। দেখো, 11, 12-এর জন্য মেল ফিমেল ক্যাটাগরিতে 430টা সিট আছে এবং অনলি ফিমেল ক্যাটাগরিতে আছে 91টা সিট। আর 9, 10-এর জন্য বা পাসের জন্য আছে 1269টি সিট মেল ফিমেল ক্যাটাগরিতে এবং অনলি ফিমেল ক্যাটাগরিতে আছে 509টি সিট। তো যারা ফ্রেশার আছো তারা কিন্তু এই সিটের পরিসংখ্যানকে মাথায় রাখবে না। তোমরা কি মাথায় রাখবে? তোমরা এই পরিসংখ্যানটা দেখো। তোমরা যেটা টার্গেট রাখবে তা হচ্ছে 11, 12-এর জন্য মেল ফিমেল ক্যাটাগরিতে 215টি সিট, মানে প্রায় এই 430-এর অর্ধেক, আর ফিমেল ক্যাটাগরিতে এর অর্ধেক 45টা সিট। এবং হিস্ট্রি 9, 10-এর জন্য আমরা ভাববো যে 634টা সিটই আমাদের জন্য আছে, আর ফিমেল ক্যাটাগরির জন্য 254টি সিট আছে, মানে মোট যা সিট তার অর্ধেক আমরা ভাববো। কিন্তু কেন এরকম ভাববো? চলো পরিসংখ্যান দেখি। দেখো, যেদিন অ্যাডভার্টাইজমেন্ট হলো তার ঠিক আগের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী খুব পরিষ্কারভাবে একটি পরিসংখ্যান দিয়েছিলেন যে এক্সিস্টিং যে সিট 9, 10-এ তা হচ্ছে 11,695 এবং 11, 12-এ 5,602, অর্থাৎ টোটাল নাম্বার সিট হচ্ছে 17,297। খুব ভালো করে বুঝবে, এই সিট তো আছেই, কারণ এই সিট খালি হয়ে গেছে। 2016 সালের যে শিক্ষক শিক্ষিকা তারা কাজ হারিয়ে এই সিটটা খালি হয়ে গেছে। এছাড়াও আরও নতুন যে পোস্ট আপাতত ক্রিয়েট করা হয়েছে, যদিও বলা হয়েছে যে সেই পোস্টের সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে ইন্টারভিউয়ের আগে পর্যন্ত। তো আপাতত যে অতিরিক্ত পোস্ট বা নিউ পোস্ট তা হচ্ছে 9, 10-এর জন্য 11,517 এবং 11, 12-এর জন্য 6,912, মানে 18,429টি নতুন পোস্ট ক্রিয়েট হয়েছে। তো আমাদের 2016 সালের যে টিচার্সরা আছেন, যারা কাজ হারিয়েছেন, যারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, সেই টিচারের সংখ্যা হচ্ছে মোটামুটি 17,200। তোমরা পরিসংখ্যান খেয়াল করো। তো পুরনো যে সিট 17,297 আর 2016 সালের শিক্ষক যারা কাজ হারিয়েছেন 17,200। আমি ধরে নিচ্ছি যে ওনারা এক্সপিরিয়েন্সে 10 নম্বর পাবেন, ওনারা ইন্টারভিউতে 10 নম্বর পাবেন, ওনারা মক যে ক্লাস বা ডেমনস্ট্রেশন সেখানেও 10 নম্বর পাবেন। সমস্ত কিছু পেয়ে 2016 সালের সমস্ত টিচার একদম 100% সিট ফিল আপ করে দেবেন, যেটা সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। তাহলেও তারা 17,200 যে সিট সেটাকেই অকুপাই করবেন। তাহলে এই যে 18,429 নতুন সিট, এই সিটের কম্পিটিটর তো তারা নন।
এটা ভালো করে বুঝবে। তোমরা যে ঘাবড়ে যাচ্ছ শুরুতেই যে 10 নম্বর তো ওনাদেরকে পাইয়ে দেওয়া হচ্ছে, তো সেই 10 নম্বর না পেলে আমরা তো কম্পিটিশান থেকে ছিটকে যাব এবং আমরা চাকরি পাবো না, তো এই সিটটার কি হবে? তো আমি শুরুতেই বললাম যে তোমরা টোটাল নাম্বার অফ সিটকে হাফ করে দাও। ভাবো যে হিস্ট্রি 11-12-এ 215টি সিট আছে মেল ফিমেল বোথদের জন্য, আর ফিমেলদের 45, আর পাসে আছে 634 এবং ফিমেল রিজার্ভদের 254। এটা কিন্তু আপাতত সিট। এই সিটের সংখ্যা ইন্টারভিউর আগে পর্যন্ত বাড়তে পারে। এটা একটা টেন্টেটিভ সিট। এখনও পর্যন্ত যা ভ্যাকেন্সি রিপোর্ট এসছে তার বেসিসে এই সিট ঘোষণা হয়েছে। আমি বিভিন্ন কমেন্টে দেখেছি তোমাদের মধ্যে অনেকেই দাবি করেছো যে যারা 2016 টিচার তাদের জন্য আলাদা রিক্রুটমেন্ট হতো, আমাদের জন্য আলাদা করে রিক্রুটমেন্ট হতো, তাহলে ওনাদের সাথে তো আমাদের কম্পিটিশান হতো না। আরে কম্পিটিশান এখনও নেই, এটা ভালো করে বুঝতে হবে। আর তোমাদের যে প্রিপারেশনের লেভেল, সেই লেভেলকে ওনারা টাচ করতে পারবেন না, কারণ ওনাদের অ্যাংজাইটি আছে, অনেক রকমের প্রেশার আছে। সেই জায়গায় যে কি পরিমাণ স্ট্রেস এটা আমি নিজে জানি, কারণ আমার সহকর্মী আছেন কয়েকজন। এদের মধ্যে অনেকেই ভাবনা চিন্তা করছেন যে তারা আগে যে সমস্ত চাকরিতে ছিলেন সেখানে চলে যাবেন, তারা আর এই পরীক্ষা দেবেন না, কারণ তারা আদৌ সিনিয়রিটি পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। ফলে এই নাম্বার অফ ক্যান্ডিডেটসরাও পরীক্ষা দেবেন কিনা সেই নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন আছে। হ্যাঁ, কিছু কম্পিটিশান বাড়বে। 2016 সালের আগেও 2013, 2011, 10-এর কিছু টিচার আছেন যারা হয়তো 9-10-এর টিচার হিসেবে আছেন, অনেকে 11-12-এ তারা পরীক্ষায় বসতে পারেন। ফলে এই সিটে একটা কম্পিটিশান তৈরি হতে পারে। কিন্তু এই যে আমি হাফ করে দিলাম এই সংখ্যাটা, এখানে কিন্তু তোমরা তেমন কম্পিটিশান পাবে না। তোমাদের কম্পিটিটর তোমরাই হবে, মানে 90 নম্বরেই সবার জাজমেন্ট হবে, তোমরা ধরে নিতে পারো। ওকে, এইটা প্রথম তোমরা মাথায় রাখো। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার এত কম সিটে 10 বছর যেখানে পরীক্ষা নেই সেখানে এই কটা সিটে কি হবে? তো আমার কথা হচ্ছে যে একেবারে কিছু না হওয়ার থেকে তো ভালো। তোমরা গত বছর একটা পরীক্ষায় অনেকে বসেছিলে, তা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা। 11-12-এ মাদ্রাসা সার্ভিস কমিশনে ছিল 19টা সিট, আর 9-10-এ ছিল 52টা সিট। তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে ফুল ডেডিকেশনের সাথেই তো পরীক্ষা দিয়েছিলে, নিশ্চয়ই কোনো পিছুটান ছিল না। ভাবোনি যে এই 52টা সিটের মধ্যে আমার কি হবে, মোটে তো 52টা সিট সারা রাজ্য জুড়ে। তো পজিটিভ মেন্টালিটি রাখো, সেটা খুব জরুরি। তোমরা শুধু ভাবো যে তোমাদের এই 634টা সিট বা 215টা সিট দরকার নেই, তোমাদের একটা মাত্র সিট দরকার। সেই লেভেলে নিজেদের প্রিপারেশনকে নিয়ে যাওয়ার চেষ্টা করো। প্রচুর এমন কমেন্ট দেখলাম যেখানে বলা হচ্ছে যে এক্সপিরিয়েন্সের আবার কি নম্বর, কেন এক্সপিরিয়েন্সের নম্বর দেওয়া হবে, সবাই কি মায়ের পেট থেকে জন্মেই অভিজ্ঞতা নিয়ে জন্মায় কিনা, ইত্যাদি ইত্যাদি। তো তোমাদের অতীতে কি নিয়ম ছিল তার সাথে একটু সাক্ষাৎ করাই। চলো আমরা একটু ঘড়ির কাঁটায় পিছনের দিকে যাই। ইতিহাসের ছাত্রছাত্রী আমরা, অতীতের যে নিয়ম সেটাও তো আমাদের জানা দরকার। দেখো একটা জিনিস খেয়াল করে, এই পরিসংখ্যানটা দেখো। এসএসসি এক্সামিনেশান 2007 থেকে 12, তার আগের ঘটনায় আর গেলাম না। 2007 থেকে 12-তে এই যে টোটাল 100 নম্বরকে কিভাবে ডিভাইড করা হতো, তখন সাবজেক্টের পরীক্ষা হতো 60 নম্বরে, 2 নম্বরের এসএকিউ টাইপ 30টা প্রশ্ন আসতো। তখন জিকে ছিল হাফ নম্বর করে 10খানা কোশ্চেন আসতো, 5 মার্কস। একাডেমিকের জন্য ছিল 25 নম্বর, টিচিং এক্সপিরিয়েন্সের জন্য ছিল 5 নম্বর, আর ইন্টারভিউয়ের জন্য 5 নম্বর। তোমরা অনেকেই হয়তো জানো যে আমি এই 2008-9 এই সময় পর্বে সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে পেয়েছিলাম। তো তখন আমি, আমার যারা বন্ধুবান্ধব সহপাঠীরা ছিল, আমরা সবাই জানতাম যে এই এক্সপিরিয়েন্সের জন্য 5 নম্বর আছে এবং এই 5 নম্বর আমরা পাবো না। এটা পাবেন তারাই যারা শিক্ষকতার সাথে যুক্ত আছেন। হ্যাঁ, নম্বরটা কম 5, কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে ইতিহাসের মতন সাবজেক্টে 0.5-এর জন্য কিন্তু চাকরি হয় বা চাকরি হারা হতে হয়। সেখানে 5 নম্বর যথেষ্ট ম্যাটার করতো। তো খুব অনেস্টির সাথে আমি বলছি যে এই 5 নম্বরকে আমরা বিবেচনাতেই আনতাম না। আমরা চেষ্টা করতাম এই সাবজেক্টে কত ভালোভাবে পরীক্ষা দেওয়া যায় যেখানে আমরা নাম্বারটাকে ম্যাক্সিমাইজ করতে পারি। তখন তো 60-60 পাওয়া যেত না, কারণ 2 নম্বরের প্রশ্ন লিখতে হতো। কিন্তু 55-58 এরকম যদি নম্বর আমরা তুলতে পারি, সেই রকমের চেষ্টা আমরা চালাতাম। অর্থাৎ হাল কিন্তু আমরা ছাড়িনি, চেষ্টা চালিয়ে গেছি। এবার তোমরা বলতেই পারো যে স্যার আপনাদের সময় তো প্রতি বছর পরীক্ষা হতো। এটা ঠিক, সে যন্ত্রণা বুঝি, কারণ আমরা প্রত্যেক বছর সুযোগ পেয়েছি। 8টা সিট, 10টা সিট, 8টা-10টা সিট কেন বলছি, বিভিন্ন রিজিয়নে তখন পরীক্ষা হতো। যেমন আমি নিজে সাউথ ইস্টার্ন রিজিয়নে পরীক্ষা দিয়েছি,
এবং একবার 8টা আর একবার 10 বা 12টা সিট এই রকম সিটের এগেনস্টে পরীক্ষায় বসেছিলাম। কি ভাবতাম তখন যে আমার তো প্রয়োজন একটা সিট। তো বছর বছর পরীক্ষা হলেও এত ক্যালকুলেশন এত কিছু সত্ত্বেও আমাদের মধ্যেও কিন্তু ব্যর্থতা এসছিল। আমাদের মধ্যেও অনেক বন্ধু তখন ছিল, এখনও আছে, যারা প্রত্যেক বছর সুযোগ পেয়েও সব কিছু থাকা সত্ত্বেও তারা অসফল হয়েছিল। কারণ চাকরির পরীক্ষা, এটা ক্লাসের পরীক্ষা না যে সবাই মিলে হৈ হৈ করে পাশ করে বেরিয়ে যাব। অসফল তো হতেই হবে, কারণ সিট লিমিটেড, এই বিশাল সংখ্যা পরীক্ষা দেবে। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার প্রশ্ন কিন্তু আহামরি কঠিন হয় না। তোমাদের যেটা বুঝতে হবে যে এই পরীক্ষার কাঠিন্য হচ্ছে কম্পিটিশন, মারাত্মক কম্পিটিশন। বিশেষ করে বাংলা, ইতিহাস, ভূগোল এই ধরনের সাবজেক্টে প্রচণ্ড রকমের কম্পিটিশান থাকে। তো এবারের পরীক্ষাতেও ন্যাচারালি প্রচুর সংখ্যার ছেলে মেয়ে অসফল হবে, আবার সাফল্যও আসবে। যেটাই আসুক পজিটিভলি আমাদের নিতে হবে। আসলে তুমি যে কোনো কাজই শুরু করো না কেন, তার আগে কিন্তু একটি ইতিবাচক বা পজিটিভ মাইন্ডসেট ভীষণ ভীষণ জরুরি। আগে থেকেই তুমি যদি নেগেটিভিটি দ্বারা প্রভাবিত হও, এখন সোশ্যাল মিডিয়া এত স্ট্রং যে নেগেটিভিটি ভীষণভাবে প্রচার করে, এই পরীক্ষা হবে না, আবার কেস হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। সব এক্সপিরিয়েন্স টিচাররাই চাকরি নিয়ে চলে যাবে, এই ধরনের প্রচুর কমেন্ট এই কদিন ধরে আমি দেখছি। কিন্তু তোমরা এই ক্যালকুলেশন করছো না যে সব সিট তারা অকুপাই করতে পারবে না। এই যে একটা সুযোগ এসছে, এই সুযোগটাকে অনেস্টির সাথে কাজে লাগাও। এই সমস্ত ফালতু চিন্তা ভাবনা করে সময় নষ্ট করো না। এরপরে যে কথাগুলো বলবো খুব প্র্যাকটিক্যাল, হয়তো শুনতে তোমাদের খারাপ লাগতে পারে, কষ্ট হতে পারে, কিন্তু বাস্তব যেটা সেটা আমি বলবো, খুব খোলামেলায় বলবো। তা হচ্ছে কাদের এসএলএসটি এক্সামে সফল হওয়ার সম্ভাবনা কম, এটাও জানা উচিত। বা তোমরা নিজেদের অ্যাসেস করতে পারবে যে স্যার যে পয়েন্টগুলো বললেন আমরা কি ঠিক সেই জায়গায় আছি না তার চেয়ে একটু বেটার জায়গায় আছি। প্রথমত, যাদের এই পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের ধরন সম্পর্কে এখনও কোনো ধারণা নেই। এটা আমার কেন মনে হলো, কারণ অনেক ছাত্রছাত্রী আমাকে বিভিন্ন জায়গায় মেসেজ করে জানতে চাইছে তার পরীক্ষার সিলেবাসটা কি। আমি অবাক হয়েছি যে যারা এখনও সিলেবাসটাই জানে না তারা কিভাবে পরীক্ষা দেবে। যারা ভাবছো একটি মাত্র এমসিকিউ বই পড়েই পরীক্ষায় সফল হয়ে যাবে, অনেকেই ইউটিউবে আমাকে কমেন্ট করেছে যে স্যার একটা বেস্ট এমসিকিউ বই বলে দিন, যে বইটা পড়ে সে সফল হয়ে যাবে এই 3 মাসের মধ্যে। মানে এই ধরনের প্রশ্ন থেকেই বোঝা যায় যে এই পরীক্ষা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। তারপর কোনো ধরনের ইতিহাস টেক্সট বই পড়ার অভ্যাস যাদের নেই। এই কথাটাও কেন বললাম, আসলে অনেকেই আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখেছি যে গ্র্যাজুয়েশনে অনেকে বইপত্র কেনেই না, তারা কিছু টিচারের কাছে পড়ে, শুধু কিছু নোট। মাস্টার ডিগ্রিতেও ওইভাবে চলে। ফলে বইয়ের সাথে, টেক্সট বইয়ের সাথে তাদের কোনো সম্পর্কই নেই। তারা একটা টেক্সট বই যে এক্স্যাক্টলি কিভাবে পড়তে হয় তাই জানে না। তো এই ধরনের যারা আছে, যারা ভাবছে যে একটা এমসিকিউ বই কিনে নিয়ে এই 3 মাসের মধ্যে খুব একটা বাজিমাত করে দেবে, সেটা কোনো মতেই সম্ভব না। এরপর হচ্ছে দীর্ঘদিন পড়াশোনার সাথে যাদের কোনো সম্পর্ক ছিল না, অন্য কোনো কাজের সাথে ইনভলভ হয়েছিল, তারা হাল ছেড়ে দিয়েছিল। আমি তাদের দোষ দেবো না, বর্তমান পরিস্থিতি যেরকম, তারা দীর্ঘদিন পড়াশোনার মধ্যে নেই। হঠাৎ এই অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, ভাবছে আরে আমার তো ইতিহাসে আমি গ্র্যাজুয়েশন করেছি, বিএডটাও করে রেখেছিলাম, তো ঠিক আছে একটা বই জোগাড় করে পড়ে নিই। এই 3 মাসে যদি তারা ভাবে যে এই এক্সাম তারা ক্র্যাক করে ফেলবে, তাহলে তারা কিন্তু মিথ্যে স্বপ্ন দেখছে। তাহলে তারা এই এসএলএসটি এক্সামে সফল হওয়ার জন্য এগিয়ে থাকবে, এটাও কিন্তু তোমাদের জানা উচিত। প্রথমত, যাদের এই পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের ধরন সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে, একদম ক্লিয়ার যে অ্যানশিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন এবং ইউরোপের সিলেবাসটা কি, কোন জায়গায় পড়তে হবে, কোন জায়গায় পড়তে হবে না, পরিষ্কার আইডিয়া। কোনো একটা পরীক্ষায় প্রস্তুতির জন্য সেই পরীক্ষার সিলেবাসের ওপর কিন্তু কন্ট্রোলটা সবচেয়ে আগে দরকার। সিলেবাস ছাড়া পড়াশোনা একটা বিশাল সমুদ্রে জাহাজ নিয়ে নেমে পড়ার মতন, কম্পাস ছাড়া। তো এটা সম্পর্কে যার ক্লিয়ার আইডিয়া আছে সে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। নেক্সট হচ্ছে যারা ইতিমধ্যেই নেট সেট পরীক্ষার জন্য খাটছিলে, ধরো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলে বা নেট সেট দিয়েছো, বা কেউ কেউ নেট সেট কোয়ালিফাইও করেছো। যেহেতু এমসিকিউ প্যাটার্নে পড়াশোনা করতে হয়, ফলে তাদের ইন্ডিয়ান হিস্ট্রির ওপরে কিন্তু একটা ইনডেপথ ধারণা আছে ইতিমধ্যেই। তাদেরকে শুধু ইউরোপের পার্টটা তৈরি করতে হবে, ফলে তারা অনেকটা এগিয়ে থাকবে ন্যাচারালি। আর মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা যারা গত বছর দিয়েছো, কারণ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সিলেবাস এবং স্কুল সার্ভিসের সিলেবাস হুবহু এক, পরীক্ষার
প্রশ্নের ধরন এক, প্রস্তুতির প্যাটার্ন এক। ফলে এই পরীক্ষাটা যারা সিরিয়াসলি নিয়েছিলে তারা কিন্তু অনেকটাই এগিয়ে আছো বলাই বাহুল্য। শুধুমাত্র কিছু নোটসের ভরসা না করে যারা টেক্সট বইয়ের ওপর বেশি নির্ভর করো, যারা দীর্ঘদিন প্রস্তুতি নিচ্ছ, নেট সেট যারা কোয়ালিফাই করেছো, আমার পূর্ণ বিশ্বাস আছে তারা কিন্তু টেক্সট বইকে তাদের সঙ্গী হিসাবে দেখো। ওই কিছু ইনস্টিটিউশনের নোট, কিছু দাদা দিদির নোটস, সেই সমস্ত নোটসের ওপর তারা ভরসা করে না, এইটুকু বিশ্বাস আমার আছে। আর যারা করে না তারাই কিন্তু আলটিমেটলি ফুল কন্ট্রোল নিয়ে সাকসেসফুল হবে। দীর্ঘদিন যারা হাল না ছেড়ে এই পরীক্ষার জন্যই প্রস্তুতি নিচ্ছিলে, 16 সালে পরীক্ষা দিয়েছিলে, চাকরি পাওনি, ব্যর্থতা যন্ত্রণা সমস্ত বুকে চেপে রেখেও টুকটাক অন্যান্য পরীক্ষা দিচ্ছিলে, কিন্তু মনের মধ্যে স্বপ্ন রয়েছে SLST পরীক্ষায় কিছু একটা করবে, সেই সমস্ত পরীক্ষার্থীরা যারা এখনও হাল না ছেড়ে লেগে আছো তারা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। এরপর যেটা আমরা দেখব তা হচ্ছে SLST এক্সামে বসার ন্যূনতম যোগ্যতা। এটা কেন বলছি, কারণ অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে যে স্যার গ্র্যাজুয়েশনে এইটা আছে, মাস্টার ডিগ্রি এই সাবজেক্টটা নিয়ে করেছি, এইরকম পরীক্ষায় বসতে পারবো কিনা, বয়স কি থাকতে হবে ইত্যাদি ইত্যাদি। তা মিনিমাম ক্রাইটেরিয়া এই পরীক্ষায় বসার আমি একটু বলে দিই। তোমরা তো সবাই নোটিফিকেশান দেখেইছো, তবু আর একবার বলা থাক। যেমন বয়স 21 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। 2025-এর 1 জানুয়ারিতে বয়স ক্যালকুলেশন করে 21 থেকে 40 এটা হচ্ছে নর্মালি পরীক্ষায় বসার এজ। এছাড়া তোমরা জানো যে SC ST এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের বয়সের একটা ছাড় আছে, সেটা তোমরা দেখেই নেবে। আর 2016-র যারা ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী তারা তো বয়সের ছাড় পাচ্ছেই, তাদের বিষয় সম্পূর্ণ আলাদা। আমি বেসিক্যালি এই 2016-র যারা ক্যান্ডিডেট তাদের কথা ভেবে কিন্তু এই ভিডিওটা করছি না, আমি বেসিক্যালি ফ্রেশারদের কথা ভেবে করছি। কারণ 2016-র যারা ক্যান্ডিডেট তারা পরীক্ষার নিয়মবিধি জানে, তারা এক্সপিরিয়েন্সড। ওকে, ফর্ম ফিল আপের শেষ তারিখের মধ্যে বিএড কমপ্লিট থাকতে হবে। এইটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন। অনেকেই তোমরা জানতে চেয়েছিলে যে আমি বিএড এই সেমিস্টারে আছি, আমি কি পরীক্ষায় বসতে পারবো কি না। তো এখনও পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের যে নোটিফিকেশান তাতে পারবে না। এবার আমরা অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি যে মাদ্রাসা সার্ভিস কমিশনেরও যখন প্রথম নোটিফিকেশান হয়েছিল সেখানেও বলা হচ্ছিল যে বিএড যারা কমপ্লিট করেনি তারা পরীক্ষায় বসতে পারবে না, কিন্তু তারা পরে নোটিফিকেশান চেঞ্জ করে এবং যারা বিএড করছিলে তারাও পরীক্ষায় বসতে পেরেছিলে। তো এখনও 1 মাসের বেশি, প্রায় 1.5 মাস এই ফর্ম ফিল আপের বিষয়টা চলবে, যদি সত্যি সত্যি সব কিছু ডেট অনুযায়ী চলে। যদিও তোমরা জানো যে 3 তারিখ হাইকোর্টে এই নোটিফিকেশানের এগেনস্টে একটি কেস লঞ্চ হয়েছে, এবার সেটা কোন দিকে যায় সেটা দেখার। যাই হোক, তো তোমরা মনে রাখবে যে বিএড যাদের কমপ্লিট হয়নি তারা পারছো না, যাদের কমপ্লিট আছে তারাই পারবে। 9-10 পরীক্ষায় বসার জন্য ইতিহাসে বিএ ক্লাসে মানে গ্র্যাজুয়েশনে বা মাস্টার ডিগ্রিতে মিনিমাম 50% নম্বর পেলেই হবে। আর SC ST যারা আছো তারা 45% পেলেই হবে। আরেকটা বিষয় হচ্ছে বিএ বা MA ক্লাসে ইতিহাসে অন্তত 300 নম্বর পড়া থাকতে হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মাস্টার ডিগ্রি কেউ হয়তো বাংলায় করেছে, ফিলোসফিতে করেছে, এডুকেশনে করেছে, গ্র্যাজুয়েশনে তার 300 নম্বরের ইতিহাস পড়া ছিল এবং সে চাইছে ইতিহাসে পরীক্ষা দিতে, সে পারবে। ওকে, আর নম্বরের ক্ষেত্রে অনেক সময় কনফিউশন হয় যে স্যার আমার অনার্সে তো 50% ছিল, কিন্তু 5 অনার্স মিলিয়ে 50% নেই, তাহলে কি হবে? তাহলেও হবে, শুধু অনার্স দেখেই হবে। বা গ্র্যাজুয়েশনে কোনোভাবে 50% নেই, মাস্টার ডিগ্রিতে তুমি 55% পেয়েছো বা 60% পেয়েছো, সেটা দেখিয়েই হবে। ওকে, আর যারা 11-12 পরীক্ষায় বসতে চাইছো তাদের MA ক্লাসে ইতিহাস থাকতেই হবে এবং সেখানে 50% নম্বর পেতে হবে। SC এবং STদের জন্য যে ছাড়, সেই ছাড় থাকছে। আর একটা খুব ভাইটাল, যেটা মাদ্রাসা সার্ভিস কমিশনে যে সুযোগ ছিল না, তা হচ্ছে নির্দিষ্ট যোগ্যতা থাকলে, মানে যে যোগ্যতার কথা আমি বললাম, তাহলে তোমরা 9-10 এবং 11-12 দুটো পরীক্ষাতেই বসতে পারবে। স্কুল সার্ভিস কমিশনের বর্তমান যে নোটিফিকেশান তাতে বলা আছে যে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের যে ক্যাটাগরি তাতে আলাদা আলাদাভাবে আবেদন করা যাবে না, কিন্তু 9-10 এবং 11-12 দুটো পরীক্ষাতেই বসা যাবে। তো বোঝাই যাচ্ছে যে একই দিনে দুটো পরীক্ষা হয়তো হবে না। প্রথম রোববার হয়তো 9-10-এর পরীক্ষা হলো, দ্বিতীয় রোববার 11-12-এর পরীক্ষা হবে। এর পরের যে গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে 9-10 এবং 11-12-এর সিলেবাস। আমি শুরুতেই বললাম যে সিলেবাস যেন আমাদের একদম নখদর্পণে থাকে। তো আমার কাছে অনেকেই মেসেজ করেছো যে 9-10 এবং 11-12-এর সিলেবাসটা কি। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর প্রথম কমেন্টে
তোমরা সিলেবাসের একটা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সিলেবাস ডাউনলোড করে নিতে পারো। ইতিপূর্বেও আমার এই এসএলএসটির যে সিলেবাস এবং বইয়ের ওপর একটা ডেডিকেটেড ভিডিওই আছে, সেখান থেকেও তোমরা সিলেবাস দেখতে পারো। এবার আসি কি বই পড়ব। অনেকেই তোমরা জানতে চেয়েছো, খুব নতুন কিছু বলবো না, কারণ নতুনভাবে নোটিফিকেশান হয়েছে মানেই আমার বইয়ের চয়েস বদলে গেছে, এটা কখনোই না। তো প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রির ওপরে টেক্সট বুকস। তো টেক্সট বই যেটা দেখব তা হচ্ছে আমার প্রিয় জীবন মুখোপাধ্যায় স্যারের বই। এই যে প্রথম খণ্ড, এটা হচ্ছে প্রাচীন ভারত এবং সুলতানি যুগের অংশ আছে। দ্বিতীয় খণ্ডে তোমরা পাবে মুঘল যুগ থেকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত, মানে আধুনিক ভারতের একটা পোর্শন। আর এই যে আধুনিক ভারত ও বিশ্বের ইতিহাস, এটি একটি পাতলা বই। এই বইতে তোমরা প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে 1964 সাল পর্যন্ত পাবে, যদিও আমাদের 1947 সাল পর্যন্তই সিলেবাসে আছে। তো এই তিনটে বই ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে অ্যাজ এ টেক্সট বুক আমার প্রথম চয়েস থাকবে। যদি এমন হয় যে তোমাদের এই বইগুলি কেনা হয়নি বা তোমরা পড়োনি, তার বিকল্প হিসেবে তোমরা প্রভাতাংশু মাইতি স্যারের বই পড়েছ। এই বইটি 2টি খণ্ডে পুরো সিলেবাসকে কভার করেছে, তাহলেও হবে, কোনো সমস্যা নেই। এই প্রভাতাংশু মাইতির ভারত ইতিহাস পরিক্রমা খুব ভালো বই, খুব পুরনো বই, আরও ডিটেলে লেখা আছে। তোমরা এই বইকেও তোমাদের টেক্সট বই হিসেবে রাখতে পারো ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে। এরপর ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে ডাউট ক্লিয়ার করার জন্য আরও কিছু বইয়ের নাম আমি বলবো। তা হচ্ছে, দেখো, এটি প্রাচীন ভারতের ইতিহাসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি বই। 2টি খণ্ডে এই বইটি বেরিয়েছে, দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়ের বই। সুলতানি এবং মুঘল যুগের ক্ষেত্রে অধ্যাপক জি.কে. পাহাড়ি বা গোপাল কৃষ্ণ পাহাড়ি স্যারের বই তোমাদের অনেকেরই হয়তো আছে। অনেকের তেসলিম চৌধুরীর বই আছে। যদি কারো কাছে এই বইটি না থাকে, তেসলিম চৌধুরীর বই থাকে, তাহলেও চলবে। অনিরুদ্ধ রায়ের বিশাল মোটা ভলিউমের বই আছে, যদি সেই বই থাকে তাহলেও চলতে পারে। আধুনিক ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে সিদ্ধার্থ গুহ রায়, সুরঞ্জন চট্টোপাধ্যায়ের এই বইটি, অথবা সমর কুমার মল্লিকের 2 খণ্ডে, এখানে একটি খণ্ডের ছবি দেওয়া আছে, এর আগের একটি খণ্ড আছে। এই বইগুলিকে তোমরা প্রাচীন, মধ্য এবং আধুনিক ভারত ইতিহাসের ডাউট ক্লিয়ারিং বই হিসেবে রাখতে পারো। খুব ভালো করে এই জায়গাটা বুঝবে। অনেকেরই মনে হতে পারে যে স্যার এতগুলো বই 3 মাসের মধ্যে কিভাবে পড়ব। এই বইগুলো কিন্তু আমি লাইন বাই লাইন পড়ার কথা বলছি না, এগুলো হচ্ছে তোমাদের সেলফে থাকা উচিত। যারা গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করেছে, যারা পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে, তাদের এই বইগুলো অবশ্যই থাকা উচিত। এই বইগুলো কখন কাজে আসবে? অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার ক্ষেত্রে কোনো একটি জায়গায় ডাউট হচ্ছে, এমসিকিউতে একরকমের উত্তর দেখছো, জীবন মুখোপাধ্যায় স্যারের বইতে আর এক রকম লেখা দেখছো, তখন আমাকে তো অল্টারনেটিভ আর একটা কোনো বই যেখান থেকে আমি সেই আনসারকে জাস্টিফাই করতে পারি, ভেরিফাই করতে পারি, সেই রকম বই কিন্তু আমাদের দেখার জন্য এই ধরনের অনার্স স্ট্যান্ডার্ডের কিছু বই রাখতে হবে। এগুলো আমরা প্রতিদিন নিয়ে পড়তে বসবো না, বোঝা গেছে? তো এই বই কিন্তু ডেলি লার্নিংয়ের জন্য আমি সাজেস্ট করছি না, এগুলো তোমাদের ব্যাকআপ বই, ডাউট ক্লিয়ারিং বই হিসেবে থাকবে। এবার হচ্ছে ইউরোপের উপরে, মডার্ন ইউরোপের উপরে যে সিলেবাস, তার জন্য আমি এখন শুধুমাত্র এই বইটিকেই সাজেস্ট করব। আগামী 3 মাসে এই বইটি মোর দ্যান এনাফ, কারণ ইউরোপের ইতিহাসের ওপরে আমি এর আগেও বলেছিলাম যে খুব ডেপথ থেকে প্রশ্ন আসে না, কনসেপচুয়াল প্রশ্ন আসতে পারে, কিন্তু সেটা খুব গভীর থেকে না। এই বই যদি তোমরা মন দিয়ে খুঁটিয়ে পড়তে পারো তাহলে মোর দ্যান এনাফ। হ্যাঁ, এর বিকল্প হিসাবে তোমাদের যদি প্রভাতাংশু মাইতি স্যারের বই টেক্সট বই হিসাবে থাকে, তোমরা সেটাও পড়তে পারো। আমি বলবো এটাই যথেষ্ট, খুব সহজে লেখা, দ্রুত আয়ত্ত করতে সুবিধা হয়। এবার আসি রেফারেন্স বুক, এবং এই পার্টটা খুব খুব গুরুত্বপূর্ণ, তোমরা মন দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবে। এই রেফারেন্স বইয়ের মধ্যে ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে যে বইটিকে আমরা অবশ্যই রাখবো, আমি বলবো যে এই বইটি ছাড়া তোমাদের চলবেই না, তোমরা এই বইটি যদি না রাখো অনেক পিছিয়ে থাকবে। তা হচ্ছে মণ্ডল প্রকাশনীর ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম, রাজু শেঠ স্যারের লেখা। আমি এর আগেও এই বইটির রেফারেন্স টেনেছিলাম। এই বইটির একটি ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে আছে, যদি তোমাদের মনে হয় যে একটু ডিটেলে দেখে নিতে পারো। আশা করি তোমাদের অনেকেরই আছে। এই বইটি এই 3 মাসে সবচেয়ে ইউটিলাইজ করার বই। আর ইউরোপের ইতিহাসের ক্ষেত্রে প্রায় এর সমগোত্রীয় এই ধরনেরই একটি বইয়ের সন্ধান আমি দিতে পেরেছি বা আমি নিজের হাতে পেয়েছি, তা হচ্ছে আধুনিক ইউরোপের ইতিহাস, বিক্রম সর্দার স্যারের লেখা। এই বইটির রিভিউ সম্প্রতি আমি আমার চ্যানেলে করেছি, দারুণ বই।
জীবন মুখোপাধ্যায় এবং এই বইটির কম্বিনেশনকে তোমরা যদি ঠিকঠাক কাজে লাগাতে পারো, ইউরোপের ইতিহাস নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না। এটা আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এরপর যেটা আসে তা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস বই। ভালো করে খেয়াল করবে, আমি এখানে লিখেছি যে এমসিকিউ প্র্যাকটিস বই। এই এসএলএসটি পরীক্ষার কোশ্চেন যতই এমসিকিউ প্যাটার্নে থাকুক, তোমাদের মনে রাখতে হবে টেক্সচুয়াল কনসেপ্ট যদি পরিষ্কার না থাকে, শুধু এমসিকিউ পড়ে কিন্তু তোমরা খুব একটা সুবিধা করতে পারবে না। তো এই প্রসঙ্গে প্রথমেই যে বইটির কথা বলবো তা হচ্ছে নীতিশ ঘোষ স্যারের লেখা এসএলএসটি ইতিহাস ফাইটার। এটা একদম এসএলএসটি পরীক্ষার জন্যই ডেডিকেটেড একটি বই। সাবজেক্টও আছে একদম টু দ্য পয়েন্ট ব্রিফ আকারে, এবং তার সাথে এমসিকিউ আছে। এমসিকিউ এর সংখ্যা খুব যে প্রচুর আছে তা না, কিন্তু যতটুকু এমসিকিউ আছে একদম এসএলএসটির উপযোগী। এই বইটিরও একটি রিভিউ ভিডিও আমার চ্যানেলে তোমরা পাবে। বইটির যেটা মূল ড্রব্যাক ছিল তা হচ্ছে প্রচুর স্পেলিং মিস্টেক ছিল। তো সেটাকে যদি ওভারকাম করে এই বইটিকে কাজে লাগাতে পারো, একটি কাজের বই। কিন্তু এই বইটি শুধুমাত্র এমসিকিউ এর বই নয়। শুধু এমসিকিউ এর জন্য তোমরা মণ্ডল প্রকাশনীর ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম এই বইটিকে দেখতে পারো। ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে এই বইয়ের এমসিকিউগুলো কিন্তু প্র্যাকটিসের জন্য খারাপ না। আমি হাইলি রেকমেন্ড করছি না, কিন্তু খারাপ না। আসলে এখনো পর্যন্ত আমার চোখে এসএলএসটির জন্য একদম ডেডিকেটেড এমসিকিউ বই, যেটা আমি চোখ বন্ধ করে তোমাদেরকে রেকমেন্ড করতে পারি, সেরকম বই আমার হাতে আসেনি বা আমার চোখে পড়েনি, আমি দেখিনি। থাকতে পারে, আমি তো আর সমস্ত বই দেখার সুযোগ পাইনি, কিন্তু যতটুকু পেয়েছি রেকমেন্ড করার মতন যে একদম নিয়ে নাও এসএলএসটির জন্য, এই বইটা প্র্যাকটিসের জন্য বেস্ট হবে, সেরকম বই আমার হাতে পড়েনি। তবে আশা করছি, খুব মন দিয়ে শোনো, তবে আশা করছি যে খুব শীঘ্রই অক্সিজন বুকস থেকে একটি এমসিকিউ প্র্যাকটিস বই বেরোবে, যেটি বিক্রম সর্দার স্যার তৈরি করছেন। আমার অক্সিজন বুকস এবং বিক্রম সর্দার স্যারের যেহেতু ইউরোপের ইতিহাসের কাজ বেশ পছন্দ হয়েছে, ফলে আমার একটা ভরসা তৈরি হয়েছে যে একটা ভালো বই ওনারা প্রেজেন্ট করবেন। তো সম্প্রতি, খুব সম্প্রতি ওই বইটা বেরোচ্ছে। বেরোলেই, আমার হাতে এলেই আমি চ্যানেলে একটা ডেডিকেটেড রিভিউ করব এবং তোমরা খুব দ্রুত বইটি কিনে নিতে পারবে। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার তাদের তো অনেক দেরি হয়ে যাবে। হবে না। কেন হবে না আমি বলছি। আর যারা ইংরাজি মোটামুটি পড়তে স্বচ্ছন্দ, তারা চাইলে কৃষ্ণা রেড্ডির এই সিভিল সার্ভিসের ওপর এই বইটি দেখতে পারো। খুব মোটা ভলিউমের বই, টেক্সচুয়াল পার্টও আছে, এমসিকিউও আছে। খুব রেকমেন্ড আমি করব না এখন, কারণ তোমরা অনেকেই জানো যে আমি এসএলএসটির একটা এমসিকিউ সিরিজ প্রিপেয়ার করেছি সম্পূর্ণ সিলেবাসের ওপরে। অ্যানশিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন এবং ইউরোপের সম্পূর্ণ সিলেবাসের ওপরে 50টি ভিডিওতে ওই এমসিকিউ সিরিজটা আমি কভার করেছি। সেখানে আমি এই কৃষ্ণা রেড্ডির বইয়ের যে সমস্ত প্রশ্নগুলো এসএলএসটিতে আসার মতন, এবং VK অগ্নিহোত্রী ওই বইটির নামও আমি তোমাদের বলেছিলাম একটি ভিডিওতে, এবং বলেছিলাম যে 2016 সালের এসএলএসটিতে VK অগ্নিহোত্রী থেকে অনেকগুলো প্রশ্ন হুবহু চলে এসছে। ফলে আমি চেষ্টা করেছি এই দুটো ইংরাজি বইয়ের থেকে যতটা সম্ভব ভারতবর্ষের ইতিহাসের ওপরে প্রশ্ন যেগুলো এসএলএসটিতে আসার মতন, এগুলো ট্রান্সলেট করে আমি বাংলাতে করে দিয়েছি। ফলে ওখানকার অনেক প্রশ্নই কিন্তু তোমরা যেগুলো পড়ছো সেগুলো এই কৃষ্ণা রেড্ডি এবং VK অগ্নিহোত্রী থেকে নেওয়া। তো এখানে আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, যে যত বইয়ের কথা বললাম, এমসিকিউ প্র্যাকটিসের ক্ষেত্রে একটা মেজর সমস্যা হচ্ছে অনেক সময় আমরা দেখি যে এক বইতে একটা উত্তর, তো আর একটা বইতে আর একটা উত্তর। টেক্সট বইতে একরকম লেখা, অথচ অনলাইনার বইতে আর এক রকমের ইনফরমেশান রয়েছে। এই ধরনের কিন্তু ডাউট আসবেই। সে কৃষ্ণা রেড্ডির বই বলো, এই বই বলো, ইতিহাস ফাইটার বলো, যে কোনো বই, সব বইতেই তোমরা কিছু না কিছু ভুল ত্রুটি পাবে। 100% নির্ভুল বই বলে কিছু হয় না। সে যত বড় লেখকের বই হোক না কেন, প্রিন্টিং মিস্টেক থাকতে পারে বা তথ্যগত কিছু ভুল থাকতে পারে, থাকবেই। তো ওই জন্যই আমাদের একাধিক বই কনসাল্ট করা উচিত। যখন আমরা দেখব যে একাধিক সোর্স থেকে কোনো একটা সাল, কোনো একটা ঘটনা আর সাপোর্টে যুক্তি পাচ্ছি, তখন ন্যাচারালি আমরা সেটাকে গ্রহণ করব। আর তোমরা, এখন আমরা ইন্টারনেটের যুগে বাস করছি, যে কোনো সময় ক্রস চেক করার জন্য তোমরা ইন্টারনেট একটু দেখে নিতে পারো। যদিও ইন্টারনেটে সব ইনফরমেশান সবসময় যে ঠিক থাকবে তার কোনো মানে নেই, সেটাও তোমরা একটু বুদ্ধি করে দেখে নিও। তো কি বই আমরা দেখতে পারি সে তো এক চোখে আমরা দেখলাম। এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে পার্ট,
যে এই যে স্বল্প সময়, এই স্বল্প সময়ের মধ্যে আমরা অ্যাকচুয়ালি কিভাবে পড়াটাকে এগিয়ে নিয়ে যাব। ওকে, তোমাদের জায়গায় যদি আমি এখন অ্যাজ এ ফ্রেশার ক্যান্ডিডেট এই পরীক্ষার প্রস্তুতি নিতাম, তো আমি কিভাবে সময়টাকে ইউটিলাইজ করতাম সেটা বলি, তাহলে হয়তো তোমরা কিছুটা আইডিয়া করতে পারবে। আমি আমার সম্পূর্ণ দিনকে মোটামুটি 3টে স্লটে ভাগ করে নিতাম। কীরকম স্লট? সকাল, দুপুর এবং রাত্রি। এবং এক নাগাড়ে কোনো একটি এরিয়াকে সম্পূর্ণভাবে না পড়ে আমি এই 3টে স্লটে ভাগ করে পড়তাম। ধরো সকালবেলা আমি প্রাচীন যুগ পড়লাম কোনো একটা চ্যাপ্টার, দুপুরবেলা আমি ইউরোপের কিছু একটা চ্যাপ্টার পড়লাম, ধরো ফরাসি বিপ্লবটা পড়লাম, রাত্রিবেলা আমি আধুনিক ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের সম্প্রসারণ, ইনিশিয়াল যে সম্প্রসারণ, পলাশি, বক্সার, মহীশূর, মহারাষ্ট্র ইত্যাদিতে যে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার, সেগুলো হয়তো পড়লাম। পরদিন সকালে সুলতানি যুগ, দিল্লি সুলতানি যুগের সূচনা, স্লেভ ডাইনেস্টিটা হয়তো পড়লাম। তারপরে দুপুরবেলা আধুনিক ভারতের আর একটা অংশ পড়লাম, রাত্রেবেলা ইউরোপের একটা অংশ পড়লাম, অ্যান্ড সো অন। কেন এই রকম প্ল্যান? তোমাদের মনে হতে পারে যে স্যার আগে প্রাচীন যুগটা শেষ করে নিই, তারপর সুলতানি যুগ শেষ করব। না, এটা এই 3 মাসে কিন্তু করা যাবে না। কেন করা যাবে না? কারণ আমাদের একটা ব্যালেন্স ওয়েতে সমস্ত দিকটাকেই এগিয়ে নিয়ে যেতে হবে। কোনো একটা দিক যদি একটু পিছনে পড়ে যায়, তাহলে শেষের দিকে গিয়ে তোমাদের একটা টেনশন কাজ করবে, এবং সেই টেনশানে তখন ধরো মুঘল যুগটাই ঠিক মতন পড়া হয়নি, তখন পড়তে গেলেও দেখবে মাথায় আসছে না, বা ইউরোপটা হয়তো ছেড়েই রেখেছো, আগে ইন্ডিয়ান পার্টটা কভার করার চেষ্টা করছো, যে ইউরোপ থেকে তো গোটা 5-6খানা প্রশ্ন হয়তো আসবে, আচ্ছা পরে পড়বো। কিন্তু তখন পড়তে গিয়ে দেখা যাচ্ছে যে ইউরোপের ঘটনা পরম্পরার মাথায় রাখতে পারছো না, টেনশন বিল্ড আপ হচ্ছে। ওই জন্য প্যারালালি এগোতে থাকো। এগোতে এগোতে নিজেরাই দেখতে পাবে যে একটা এরিয়া, প্রাচীন যুগটা হয়তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল, বা সুলতানি যুগটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল, ফলে ওটাকে তখন একটু গুরুত্ব কমিয়ে দিয়ে যেটা একটু বেশি আছে সেটাকে গুরুত্ব বাড়িয়ে দিলে, এইভাবে কম বেশি করে তোমরা এগোতে থাকবে, দেখবে খুব দ্রুত শেষ হচ্ছে। তো এই স্লটে ভাগ করাটা কিন্তু খুব জরুরি। ওকে, এবার স্লটে তো ভাগ করলাম, তাহলে এই স্লটে ভাগ করে কি পড়ব? কেন? টেক্সট বই এবং রেফারেন্স বই এই সময় মোটেও এমসিকিউ বই নয়। আমি আবারও বলছি, যতই এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হোক, আমরা এমসিকিউ বই শুরুতেই পড়ব না। কেন লজিক্যালি বলছি? তাহলে পড়াটা এগোবে কিভাবে? ইন্ডিয়ান পার্টের ওপরে দেখো, এই টেক্সট বই আমরা দেখে নিয়েছি, তার সাথে এই বইটাকে কম্বাইন করে আমরা এগোতে থাকবো একই সাথে, প্যারালালি। আর ইউরোপের ইতিহাস যখন পড়ব, তার সাথে কম্বাইন করে এই বইটা পড়ব। মোর দ্যান এনাফ এই দুটো বই, মোর দ্যান এনাফ। আমি আবারও বলছি, হ্যাঁ, ডাউট যদি কোনো ইনফরমেশান নিয়ে হয়, তার জন্য অন্য কোনো বই কনসাল্ট করতেই পারো, কিন্তু এই 3 মাসের স্টাডি বা প্রিপারেশনের জন্য এই দুটো বই মোর দ্যান এনাফ ইউরোপের পার্টের জন্য। ওকে, তো এবার এগোবে কিভাবে ব্যাপারটা? ধরো জীবন মুখোপাধ্যায়ের এই বইয়ের একটা পৃষ্ঠার ছবি আমি এখানে রেখেছি, মগধ সাম্রাজ্যের উত্থান, এবং এখানে দেখো হর্যঙ্ক বংশ। এই হচ্ছে টেক্সট বই। টেক্সট বই তোমরা গল্পের মতন করে পড়বে, একদম গল্পের মতন করে, জাস্ট গড়গড় করে পড়ে যাবে। এই অংশ থেকে যে গল্পটা, স্টোরি লাইনটা, সেটাকে মাথায় রাখার চেষ্টা করবে। ডেটা যতটুকু মাথায় এলো তোমরা পড়তে থাকলে দেখবে টেক্সট বইতে অনেক এরকম তলায় তলায় এক্সট্রা ইনফরমেশান আছে, বিভিন্ন কোটেশন আছে, সেগুলো চোখে রাখলে কাজে লেগে যেতে পারে। তো এই যে হর্যঙ্ক বংশের অংশটা তোমরা পড়লে, এখান থেকে কিন্তু একদম ক্রোনোলজিক্যাল অর্ডারে, ধারাবাহিকভাবে কোন ঘটনা কি হয়েছিল পরপর তোমাদের মাথায় সেট হয়ে যাবে যদি তোমরা টেক্সট বই পড়ো। কিন্তু এখান থেকেই ধরো এই টেক্সট বই তোমরা পড়লেই না, কোনো আইডিয়া নেই, তোমরা শুধু এমসিকিউ প্র্যাকটিস করতে বসলে, এই অংশটা থেকে হয়তো 10খানা এমসিকিউ করলে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই এমসিকিউ 5 দিন পরেই তোমাদের মাথায় থাকবে না, সব এলোমেলো হয়ে যাবে। কারণ তোমরা তো কোনো ক্রোনোলজিক্যাল অর্ডার সেট করোনি। আরে বাবা, আমাদের ব্রেনও একটা প্যাটার্নকে সেট করে চলতে চায়। এলোমেলো পাথারি শুধু তথ্য ঠুসে দিলেই কিন্তু সে ব্রেন ধরে রাখতে পারবে না। তো লজিক্যালি তোমরা যদি এগোতে চাও, এগুলো পড়লেই, এই ইনফরমেশানগুলো জানলেই তো তোমাদের এমসিকিউতে এলে তোমরা পেরে যাবে, কোনো সমস্যা নেই। এইবার তাহলে ওয়ান লাইনার এর সাথে আমরা কিভাবে দেখব? এই বইটা তোমরা পড়ে নিলে, ধরো এই অংশটা, আমি শুধু এই অংশটা দিয়ে বোঝাচ্ছি, এবং তারপরেই তোমরা রাজু শেঠ স্যারের বইয়ের ঠিক ওই জায়গাটা, এই যে হর্যঙ্ক বংশ তোমাদের আগে পড়া হয়ে গেছে টেক্সটে ভালো করে, এইবার তোমরা আরেকবার চোখ বুলিয়ে নিচ্ছ যে লাইন বাই লাইন যে কী আছে। আচ্ছা, বিম্বিসার সর্বপ্রথম বারাণসীতে মগধের আধিপত্য প্রতিষ্ঠা করেন। এই যে ওয়ান লাইনার প্যাটার্নে পরপর ঘটনাগুলো আছে, এটাকে তোমরা হাইলাইটার দিয়ে বোল্ড করতে পারো, আন্ডারলাইন করে রাখতে পারো, বা দেখলে হয়তো জীবন মুখোপাধ্যায় স্যারের বইতে
কয়েকটা ইনফরমেশান নেই যে সমস্ত ইনফরমেশান তোমরা এই বইতে হয়তো পেয়ে যাচ্ছ, তো সেগুলোকে তোমরা মার্ক করে রাখলে। এমনি এখানে বোল্ড করে হাইলাইট করাই আছে, খুব কাজের বই। মানে এই বইটা এতটা কাজের, যারা এখনও পর্যন্ত এই বইটি পড়োনি তারা এর মূল্য বুঝতেই পারবে না, আর যারা ইতিমধ্যেই পড়ছো তারা আমার কথার সাথে রিলেট করতে পারবে। এই বইটাকে সিলেবাস ধরে যতটুকু সিলেবাসের মধ্যে আছে ততটুকুই পড়বে, ওকে? তো ইউরোপের ক্ষেত্রেও কিন্তু তোমরা জীবন মুখোপাধ্যায় স্যারের বই এবং একই সাথে বিক্রম সর্দার স্যারের যে বই প্যারালালি এইভাবে পড়তে পড়তে এগিয়ে যাবে। এর সাথে আর একটা জিনিস যেটা তোমরা সবসময় খেয়াল করবে তা হচ্ছে নির্বাচিত গ্রন্থসূচি। টেক্সট বইয়ের পিছনে তোমাদের যে আরও অতিরিক্ত কিছু টেক্সট বইয়ের কথা আমি বললাম, সেই সমস্ত টেক্সট বইয়ের পিছনে আরও ভালোভাবে আছে। এছাড়াও জীবন মুখোপাধ্যায় স্যারের বইয়ের পিছনেও আছে, বা বিভিন্ন টেক্সট বইয়ের পিছনে তোমরা পাবে এই রকম নির্বাচিত গ্রন্থসূচি। তার মধ্যে গুরুত্বপূর্ণ, যেমন আমি মধ্যযুগের সৌমিত্র শ্রীমানির একটি বইয়ের পিছনের এরকম নির্বাচিত গ্রন্থসূচির একটা ছবি এখানে রেখেছি। দেখো এখানে যেমন আতাহার আলীর একটি বইয়ের নাম বলা আছে, দ্য মুঘল নোবেলিটি আন্ডার অরঙ্গজেব। এই বইটি কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনে এসেছিল। এছাড়াও পার্টিজ অ্যান্ড পলিটিক্স অ্যাট দ্য মুঘল কোর্ট স্কুল সার্ভিস কমিশনে এসেছিল সতীশচন্দ্রের এই বইটার নাম। যদুনাথ সরকারের ফল অফ দ্য মুঘল এম্পায়ার বা হিস্ট্রি অফ অরঙ্গজেব, এই রকম বইয়ের নাম তোমরা টেক্সট বইয়ের পিছনেই পাবে। সেগুলোকে তোমরা আন্ডারলাইন করে পড়তে পারো, কোনো একটা খাতায় তুলে নিতে পারো, কাজ হয়ে যাবে। তো এটা একটা পড়ার স্ট্র্যাটেজির মধ্যে থাকা উচিত। তাহলে যেটা এতক্ষণ আমরা বুঝলাম তা হচ্ছে পরবর্তী 3 মাসের মধ্যে জুন এবং জুলাই মাস, এই 2 মাস আমাদের টার্গেট থাকবে টেক্সট এবং ওয়ান লাইনার বই পড়ে সম্পূর্ণ সিলেবাসকে একের বেশিবার শেষ করা। কীভাবে শেষ করবে? যাদের ইতিমধ্যেই পড়া আছে, চর্চার মধ্যে আছে, তাদের পক্ষে কোনো ব্যাপারই না, তারা 2 থেকে 3 বার শেষ করে দিতে পারবে। দ্য মোর টাইমস, যত বেশি বার তুমি সিলেবাসকে কভার করতে পারবে তত বেশি তথ্য তোমার মাথায় কিন্তু বসে যাবে এবং খুব লজিক্যাল অর্ডারে বসবে। যদি তোমরা টেক্সট এবং ওয়ান লাইনার ফরম্যাটে পড়ো, তোমরা কি একেবারে এই সময় এমসিকিউ ছবেই না, দেখবেই না? তা কিন্তু নয়। এই সময় যদি টুকটাক এমসিকিউ প্র্যাকটিস করা যেতে পারে, তা হচ্ছে যে অধ্যায়টা তুমি পড়লে সেই অধ্যায়ের ওপর ডেডিকেটেড যদি কিছু এমসিকিউ থাকে, তাহলে একবার তুমি চোখ বুলিয়ে রাখতে পারো, খুব বেশি মাথা তুমি ঘামাবে না। কারণ যে প্যাটার্ন তোমার ব্রেনের মধ্যে সেট হচ্ছে এই টেক্সট এবং ওয়ান লাইনার পড়তে পড়তে, সেটা ব্রেক হতে পারে। আর ওই খিচুড়ি এমসিকিউ মানে মক টেস্ট যেটা একদম শেষ বেলায় দেওয়া উচিত, সেইটা তো তাকাবেই না এখন, ওকে? তো এই পড়ার পিরিয়ডে যেটা তোমরা করবে, যেটা তোমরা খেয়াল করবে, সেটা হচ্ছে এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ধারণা কিন্তু তোমাদের নিয়ে এগোতে হবে। মানে কোশ্চেনগুলো তোমরা জোগাড় করে নেবে। কেন জোগাড় করবে? কারণ কি গভীরতা থেকে, কি ডেপথ থেকে প্রশ্নগুলো হয়েছে সেইটা মাথায় নিয়ে নিয়ে তোমরা পড়তে থাকবে। মানে কতটুকু ইনফরমেশান তোমরা রাখবে, দেখবে যে এসএলএসটিতে কোশ্চেন কী ধরনের হয়েছে, মোটামুটি সেই স্ট্যান্ডার্ডকে ফলো করে পড়তে থাকবে। তো এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা কোথায় পাবে? যদি কোথাও না পাও, আমার চ্যানেলে দেওয়াই আছে। আমি আরেকবার এই ভিডিওতে তার লিঙ্ক এবং প্রথম কমেন্টেও লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো জুন জুলাই মাসের পর যখন আমি ধরেই নিচ্ছি যে অন্তত 2 বার তোমরা সিলেবাসটাকে কভার করেছো, মিনিমাম 2 বার, ঠিক আছে? রাত দিন এক করে দাও। কে কিভাবে টাইমকে বের করবে সেটা তোমরাই জানো, কিন্তু অন্তত 2 বার তোমরা খুব দ্রুত পড়ার চেষ্টা করো। পড়ে এবার তোমরা এই আগস্ট মাসটা এমসিকিউ এর ওপরে জোর দাও, কারণ তখন তোমরা এন্টায়ার সিলেবাসকে কভার করে ফেলেছো। এখন তোমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেখতে পারো বা সব মিলিয়ে মিশিয়ে এমসিকিউ দেখতে পারো। এমসিকিউ দেখতে থাকো, আর যেখানে যেখানে আটকাবে সেই জায়গাগুলো তোমরা টেক্সচুয়াল পোর্শন আবার আরেকবার করে দেখতে থাকো, যে জায়গাগুলো গ্যাপ গেল। এটা অন্তত এন্টায়ার আগস্ট মাসে এই কাজটা তোমরা করবে। তো এই এমসিকিউ প্র্যাকটিস করতে গিয়ে তোমরা চাইলে আমার চ্যানেলে তো এসএলএসটি এমসিকিউ সিরিজ একটা ডেডিকেটেড দেওয়াই আছে, তারও লিঙ্ক এখানে দেওয়া থাকবে, সেগুলো তোমরা দেখতে পারো। কারণ ওখানেও প্রায় কম করেও 2 থেকে 2,500 কোশ্চেন দেওয়া আছে এবং একদম চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, ঠিক আছে? আর একদম সেপ্টেম্বর মাসের শুরুতে প্রথম সপ্তাহে তোমরা যেটা করবে, চেষ্টা করবে মক টেস্ট দেওয়ার। একদম 60 নম্বর মক টেস্ট টাইম ধরে সম্পূর্ণ সিলেবাসের ওপর তোমরা যদি দিতে পারো তো বেস্ট। 2 বা 3 বা 4 মক টেস্ট তোমরা দাও, আর টুকটাক যে সমস্ত ডাউটগুলো আসতে থাকবে
সেগুলো তোমরা এই টেক্সট বই বা ওয়ান লাইনার বই বা বিভিন্ন তোমাদের যে রেফারেন্স বই সেখান থেকে তোমরা ক্লিয়ার করতে থাকবে। ওকে, তো এবার যে প্রশ্নটা তা হচ্ছে কোচিং ছাড়া এসএলএসটি ক্র্যাক করা সম্ভব কিনা। এর উত্তর না বা হ্যাঁ দুটোই হতে পারে। না তাদের জন্য আমি এক কথায় বলবো, যাদের সেলফ কনফিডেন্স বা সেলফ বিলিভ নেই, যাদের নিজেদের ওপর কোনো ভরসা নেই, নিজেদের পড়াশোনার ওপর কোনো আস্থা নেই, তারা এই কোচিং সেন্টারে যোগাযোগ করতে পারে, বিভিন্ন জনের সাহায্য তারা নিতে পারে। আমি খারাপ বলছি না, কারণ একজন গাইড, একজন কোচ আমাদের অনেকটা পরিশ্রমকে, অনেকটা রাস্তাকে তারা কিন্তু সংক্ষেপ করে দিতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে প্রপার গাইডেন্স আমরা পাবো, এই অ্যাসিওরেন্স তোমরা কার কাছ থেকে পাবে? বা তোমরা যার কাছে যাচ্ছ হয়তো 1 মাস পড়ার পরে বুঝলে যে উনি ঠিকঠাক গাইড করতে পারছেন না, 1 মাস নষ্ট হয়ে গেল, হাতে তো মোটে 3 মাস সময়। এমন না যে 1 বছর সময় হাতে আছে, আচ্ছা ঠিক আছে আমরা একটু যাচাই করে নিই। তো ঠিক আছে, যারা মনে করছো যে একা পারবে না, কারো একজন সাহায্য নিলে তোমাদের সুবিধা হয়, তোমরা অবশ্যই কোনো কোচিং নিতেই পারো। আমি কিন্তু কোনো কোচিং ছাড়াই প্রিপারেশনের পক্ষে। যারা দীর্ঘদিন প্রিপারেশন নিয়ে আসছে, বলেইছি ইতিমধ্যে, নেট সেট প্রিপেয়ার করছো, নেট সেট হয়তো পাশ করেছো, মাদ্রাসা সার্ভিস কমিশন দিয়েছো, পাশ করোনি কিন্তু একটা ভালো রেজাল্ট করেছো, তাদের এই সব কোনো কোচিংয়ের প্রয়োজন নেই। তারা জানো যে এই পরীক্ষাটা কীভাবে দিতে হবে। তাদের জন্য বেস্ট যেটা হয়, যেটা আমি সবসময় প্রেফার করি, তা হচ্ছে গ্রুপ স্টাডি। গ্রুপ স্টাডি মানে 14 জন এক জায়গায় বসে না, 2 থেকে 3 জন একদম তোমার মতন সিনসিয়ার, ডেডিকেটেড যদি কোনো বন্ধু পাও, তাহলে তার সাথে এই সেম প্ল্যানে নিজেরা এগোতে থাকো এবং নিজেরা যদি ইন্টারাকশান করো 1 দিন 2 দিন পর পর, তাহলে যে জিনিসগুলো তোমরা পড়ছো সেগুলো আরও মাথার মধ্যে বসে যায়। তো এটা তো সবার পক্ষে হয়তো সম্ভব হয় না, সেই ধরনের বন্ধুবান্ধব পাওয়ার সুযোগ থাকে না। যদি থাকে তো এই ধরনের গ্রুপ স্টাডি 2 জন বা 3 জন, ম্যাক্সিমাম 3 জনের বেশি কোনো মতেই না, কারণ অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট হতে পারে। এটা তোমরা করতে পারো। তো মোটামুটি সেকেন্ড যে এসএলএসটি এক্সাম, যা সেপ্টেম্বরে হওয়ার একটা লক্ষ্যমাত্রা আপাতত স্থির, জানি না আলটিমেটলি কী হতে পারে, সেইটাকে লক্ষ্য রেখে তোমাদের জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি কিভাবে ব্যাপারটাকে দেখতাম সেইটা ভেবেই কিন্তু আমি তোমাদের সাথে ইন্টারাক্ট করেছি। আমার কথা কিছু কিছু জায়গায় একটু কঠোর তোমাদের মনে হতে পারে, কিন্তু একেবারে বাস্তবোচিত। আমি কারো মন রাখার জন্য কিছু বলার চেষ্টা করিনি, কারণ এই ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশন বড্ড নিষ্ঠুর। অধিকাংশ ছেলে মেয়েকে হতাশ করবে। খুব সৌভাগ্যবান হবে তারাই যারা এই ধরনের প্রিপারেশনের মধ্যে দিয়ে নিজেদেরকে তৈরি করতে পারবে, তারাই আলটিমেটলি কিন্তু সাকসেসফুল হবে এবং ওই যে ডেডিকেটেড সিট সংখ্যা আমি তোমাদের উদ্দেশ্যে বললাম, সেই সিটগুলো তারা অ্যাচিভ করবে। তো এই ছিল মোটামুটি তোমাদের উদ্দেশ্যে আমার বক্তব্য। আশা করি আমার এই কথাগুলি তোমাদের এই 3 মাসের জার্নিতে কিছুটা হলেও সহায়ক হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। বাই।